এই শফিকুল আলমের কথা ধরে আমরা বলতে পারি, প্রেস সচিব বলেছেন শেখ হাসিনাকে যাতে বাংলাদেশে ফেরত পাঠানো হয় তা নিয়ে প্রধান উপদেষ্টা ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন। এর জবাবে মোদি কি বলেছেন সেটা আমরা এখনো জানতে পারিনি, কারণ মোদি সরকারের যে পররাষ্ট্র সচিব আছেন তিনি এই বিষয়টিতে আলোকপাত করেননি। আমরা ধরে নিতে পারি যে শেখ হাসিনার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নরেন্দ্র মোদী সরকার নেয় নাই। তবে যতটুকু অগ্রগতি হয়েছে এই সফরের পর, মানে এই বিমস্টেকের সম্মেলনের এবং সাইডলাইনের এই বৈঠকের পর, আমি খুব খেয়াল করছিলাম শেখ হাসিনাকে এখন আর কে কোনো ভারতীয় মিডিয়া প্রধানমন্ত্রী বলেন কিনা। আমরা দেখলাম যে আর কেউ শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বলছেন না, ডক্টর ইউনূসকে অবৈধ সরকার বলছেন না, তারা শেখ হাসিনাকে প্রাক্তন প্রধানমন্ত্রী বলছেন এবং ডক্টর ইউনূসের সরকারকে সরকারই বলছেন। মানে আমি অবৈধ সরকার, এই সরকারের আসলে কোনো সাংবিধানিক বাধ্যবাধকতা নেই, যেগুলি হচ্ছে ভারতীয় মিডিয়ার বা ভারতীয় অনেকগুলি মিডিয়ার অনেকটা টার্ম ছিল, সেগুলি আমি প্রেস সচিবের বক্তব্যের জায়গা থেকে আসি, যে মোদির সঙ্গে বসে ডক্টর ইউনূসের গলা থেকে যা বলছিলাম একরকমের একটা কাটা যেন নেমে গেল। ভারত নিমরাজি থাকলে বাংলাদেশ সরকার যেন কিছুটা অস্বস্তি থাকে। এটা আগে সব সরকারের সময় আমরা দেখেছি যে ভারত যদি আসলে ঠিক পাশে এসে না দাঁড়ায় তাহলে বাংলাদেশের সরকারগুলি একটু অস্বস্তিতে থাকে। সেই অস্বস্তিতে থাকাটা ডক্টর ইউনূসের জন্য অস্বস্তিরই ছিল, কারণ আমি আগে যেরকম বললাম যে সেপ্টেম্বর মাসেই তিনি একটি বৈঠক চেয়েছিলেন, সেই বৈঠক হয় নাই। পরে আমরা দেখলাম যে চীন সফরের আগে তিনি ভারত সফরে যেতে চেয়েছিলেন, সেটিও নাকি সম্ভব হয় নাই। আমরা এই ব্যাপারে আসলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা সুস্পষ্ট অবস্থান বা সুস্পষ্ট মতামত আমরা দেখি নাই। কূটনীতিতে এটা আসলে দেখাও যায় না, সেজন্য আমরা খুব ভালো বলতে পারি না। কিন্তু ডক্টর ইউনূসকে বেশ খুশি মনে হইলো যে তার গলা থেকে একটি কাটা নেমে গেছে। কিন্তু ডক্টর ইউনূসের একটি কাজের কোনো আমি কি বলবো যে আমি এই কাজ এটা কেন করা হলো একটি উপহারের, সেটা আমি বুঝলাম না। মানে ডক্টর ইউনূস নরেন্দ্র মোদীকে একটা ফটো ফ্রেম উপহার দিলেন। সেই ফটো ফ্রেমটার মধ্যে কি ছিল? সেই ফটো ফ্রেমটার মধ্যে ছিল যে 2015 সালে নরেন্দ্র মোদী ডক্টর ইউনূসকে একটা পুরস্কার দিয়েছিলেন। তো ডক্টর ইউনূসকে একটা পুরস্কার দিয়েছিলেন 2015 সালে সেই নরেন্দ্র মোদী। সেই ছবি আবার নরেন্দ্র মোদীকে আবার ফেরত দেওয়ার, মানে ফ্রেম করে ফেরত দেওয়ার কি মানে? নিশ্চয়ই কোনো একটা মানে আছে। ডক্টর ইউনূস বুদ্ধিমান মানুষ, তিনি অনেক কিছু জানেন, অনেক কিছু বোঝেন, কিন্তু এটা দিয়ে তিনি কি বোঝাতে চাইলেন সেটা আমি আসলে এখন কেউ বুঝতেছি না। মানে উনি কি মোদী সাহেবকে বললেন যে দেখেন আপনি কিন্তু 15 বছরের আগে আমাকে এক পুরস্কার দিয়েছেন, এখন তো আর 2015 সাল তো 15 বছর হয় নাই, আসলে 10 বছর হয়েছে। 10 বছর আগে আপনি পুরস্কার দিয়েছিলেন আমাকে মুম্বাইতে। আমার মানে আপনি আমাকে সহজ লোক ভাইবেন না। অনেকে আবার এটা দেখে খুব খুশি হয়েছেন, কি দেখাইলাম ডক্টর ইউনূস, কি দেখাইলো। আমি আবার খুব ভালো বুঝতে পারলাম না কি দেখাইলো। ইন্টারেস্টিং ব্যাপার দেখেন, আগের রেজিমে মানে শেখ হাসিনার সময় যারা ভারত বয়কট করে অনেক বেশি আওয়াজ করতেছিলেন, মানে সেই লোকগুলা এখন মোদি ইউনূস বৈঠক নিয়ে খুব খুশি। তারা আবার খুব খুশি হয়ে তারা এরকম বলছেন, দেখিয়ে দিয়েছি। অনেকে মোদিকে চা বিক্রেতা বলে ঘাই দিতেও ছাড়ছেন না। তবে পাশাপাশি অনেক বিশ্লেষকে বলছেন শি জিনপিং এর পর মোদির সঙ্গেও করমর্দন করলেন ইউনূস। বৃহস্পতিবার একই টেবিলে বসে মোদির সঙ্গে ডিনারের সাথে সাথে নিশ্চয়ই তার একথাও মনে হয়েছে এখন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিছুটা আন্তরিকভাবে বসলেই সবকিছু ঠিক হয়ে যাবে। সবকিছু ঠিক বলতে আসলে কি বোঝাতে চাচ্ছে? কেউ ডক্টর মোহাম্মদ ইউনূসকে দীর্ঘকাল চেয়ারে রাখতে চাচ্ছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস আবার ঘোষণা করছেন যে তিনি আসলে জানুয়ারিতে ইলেকশন দেওয়ার ব্যাপারে বা জানুয়ারিতে ইলেকশন হওয়ার ব্যাপারে তিনি প্রতিজ্ঞাবদ্ধ, তিনি সেরকমই করতে চান। জানুয়ারিতে ইলেকশন যদি না হয় তাহলে এটা বড়জোর জুন পর্যন্ত যাবে, পরের বছরে তার চেয়ে বেশি সময় না। কারণ তিনিও মনে করেন যে এই জুলাই আন্দোলনের বা জুলাইতে গণ অভ্যুত্থানের পরে যে সরকারে তিনি এসেছেন তার উপরে একটা বড় দায়িত্বের একটা হচ্ছে যে নির্বাচনে চেষ্টা করা। কিন্তু পাশাপাশি আরো একটা জিনিস, মানে এটা একটা ডক্টর ইউনূসের
ক্রিটিক যে ডক্টর ইউনূস জুলাই স্পিরিটে অনুযায়ী সরকারি যে দরকারি সংস্কারগুলো করা, আহত নিহতদের জন্য কাজ করা, আবার বিচার প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে যাওয়া, এগুলির ব্যাপারে নাকি ডক্টর ইউনূসের আগ্রহ তুলনামূলকভাবে কম। যদিও তিনি অনেকগুলি কমিশন করেছেন, কমিশন অনেকগুলি রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টগুলির আবার একটা সংস্কার করা হচ্ছে। ডক্টর ইউনূসের মূল আগ্রহ নাকি ভূ রাজনীতি নিয়ে। ডক্টর ইউনূস আসলে পুরো পৃথিবীটাকেই তার একটা খেলার মাঠ হিসাবে দেখেন। ওই কি জানি শামীম ওসমান এবং আওয়ামী লীগের অন্যান্য নেতার মতো খুব চিৎকার করে খেলা হবে না বললেও তিনি এই পুরো পৃথিবীটাকে একটা খেলার মাঠ হিসাবে দেখছেন, এটা বলাই যায়। তাই ক্ষমতায় আসার আগেই তিনি সেভেন সিস্টার্স নিয়ে বলেছিলেন, চীনে গিয়েও বলেছেন, চীনে গিয়ে এমনভাবেই বলেছেন যে মানে ভারতীয় মিডিয়া দেখলে মনে হয় বাংলাদেশ অলমোস্ট যুদ্ধ ঘোষণা করেছে ভারতের সঙ্গে এই সেভেন সিস্টার্স নিয়ে কথা বলার জন্য। পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা দেখাতে চাইছেন, সেইগুলা চীনের সাথে সম্পর্ক উন্নয়নের নিয়ে নানা রকম কথা বলছেন, তাইওয়ান নিয়ে কথা বলছেন। এগুলা ওই ভূ রাজনীতির খেলোয়াড় হিসেবে নিজেকে দেখা, ওরকমটাই ওই ভাবনাটারই অংশ কিনা সেটাও একটু আসলে দেখতে হবে। আমাদের ভারত নিয়ে একটু কথা বলতেই হয়। ৭৫-এ যারা ঘাতক ছিলেন তারা ভারতকে নিয়ে ভয়ে ছিল যে সামরিক হস্তক্ষেপ করে কিনা, কিন্তু তখনও ভারত কিন্তু কোনো সরাসরি হস্তক্ষেপ করে নাই। মোশতাকের পর সায়েম সরকারকে নিয়ে জিয়া সরকারকেও কিন্তু মেনে নিয়েছিল। শুধু মেনে নিয়েছিল বললে ভুল হবে, জিয়াউর রহমান সরকারের সাথে খুবই বন্ধুত্বপূর্ণ সরকারের করার কথা ঘোষণা দিয়েছিল ভারত, এবং মানে ৭৫-এর প্রতিরোধ যোদ্ধাদের নিরাপদ আশ্রয় দিয়েছিল। এবারের প্রবণতাও তেমন, মানে মনে হয় আর কি হাসিনাকে আশ্রয় দিয়েছে, কিন্তু হাসিনার পাশাপাশি আরো আওয়ামী লীগের অনেককে আশ্রয় দিয়েছে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে রুটিন সম্পর্ক চালিয়ে যাচ্ছে শুরু থেকেই। এমনকি এইবার ঈদের সময় আমরা দেখলাম যে নরেন্দ্র মোদী বেশ ঈদের শুভেচ্ছা জানিয়ে প্রফেসর ইউনূসকে একটা চিঠি লিখলেন, এবং ওই যে বলছিলাম শুরুতে মুখ ঘুরিয়ে থাকা, সেই মুখ ঘুরিয়ে আর তিনি থাকছেন না, তাকে আসলে ডক্টর ইউনূসের সাথে সম্পর্ক করতেই হচ্ছে। এই থেকে আসলে বোঝা যায় যে ভারত এই মানে একটা স্বাভাবিক সম্পর্ক বাংলাদেশে করতে চায়, এবং আওয়ামী লীগ সরকার ছাড়াই যে এখন স্বাভাবিক সম্পর্ক করতে হবে এই রিয়েলিটিও আসলে ভারত মেনে নিয়েছে। আমরা ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ইউনূস এবং মোদির বৈঠকের পর কি বলছেন বা তার বলাকে আমরা কিভাবে বিশ্লেষণ করতে পারি সেটা একটু দেখবো বলেছিলাম, সেটা একটু দেখি। বিক্রম মিশ্রি বলছেন, বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতের উদ্বেগের কথা ডক্টর ইউনূসের কাছে তুলে ধরেন মোদি। এছাড়া সম্প্রতি অধ্যাপক ইউনূসের উত্তর পূর্ব ভারত নিয়ে মন্তব্যের বিষয়টি ধরে মোদি পরামর্শ দিয়েছেন এমন কোনো কথা যাতে না বলা হয় যা পরিস্থিতি ঘোলাটে করতে পারে। ভারতের পররাষ্ট্র সচিব যা বলেছেন তাতে সংখ্যালঘুদের নির্যাতনের কথা বলা হয়েছে, কিন্তু সংখ্যালঘুদের নির্যাতনের যে তথ্য ইউনূস সরকার কিন্তু বারবার বলছেন যে আপনারা নিজেরা এসে দেখে যান, এবং সেটা দেখে এসে নিজেরা বিবেচনা করে দেখেন যে এর কতটা সত্য এবং কতটা অতিরঞ্জন। সেই কথাই ইউনূস সরকার আবারও বলতে চেয়েছেন, এবং এই হিন্দু জনগোষ্ঠী নিরাপত্তা নিয়ে যে উদ্বেগ, সেই উদ্বেগ নিয়ে বলতে গেলে বারবার ইউনূস সরকার এটি বলছেন যে এই যে যাদের বিরুদ্ধে অন্যায় অত্যাচার এবং জ্বালাও পোড়া হয়েছে তাদের কারো বিরুদ্ধে এটি হয়নি যে তারা সংখ্যালঘু বলে, তাদের বিরুদ্ধে এটি হয়েছে কারণ তারা আওয়ামী লীগের সাপোর্টার বলে। মানে আওয়ামী লীগের সাপোর্টার মুসলমানদের উপরে যেমন অত্যাচার হয়েছে, আওয়ামী লীগের সাপোর্টার হিন্দুদের উপরে অত্যাচার হয়েছে। এটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের অফিসিয়াল ভার্সন। সেভেন সিস্টার্স নিয়ে ঢাকা থেকে কোনো বক্তব্য দেওয়া হলে তা পছন্দ করছে না দিল্লি, তা মোদী সরকার আজ মানে নরেন্দ্র মোদী নিজেই আজ মনে করিয়ে দিয়েছেন। মানে আমরা তার পররাষ্ট্র সচিবের কথা থেকে তাই শুনতে পারি যে বিশেষ করে চীনে গিয়ে সেভেন সিস্টার্স নিয়ে বলাটা দিল্লি একেবারেই পছন্দ করে নাই। মানে ভারতীয় পররাষ্ট্র সচিব এবং বাংলাদেশের প্রেস সচিব নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের পর যে ব্রিফ করেছেন, সেই ব্রিফ থেকে আমার এটি মনে হচ্ছে যে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের মন্ত্রী এমপিদেরকে ফেরত আপাতত ভারত দেবে না। আবার আমার এটিও মনে হচ্ছে যে ভারত কিন্তু এটিকে একটি বার্গেনিং পয়েন্ট হিসেবে, মানে শেখ হাসিনাকে একটি বার্গেনিং পয়েন্ট হিসেবে তার হাতে রাখছে। ভারত বাংলাদেশের কাছে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করতেও পারে। বাংলাদেশে বিচার
শেখ হাসিনার বিচার বাংলাদেশে হোক, সেইটিও তারা চাইতে পারে। তবে তার আগে কোনো না কোনো কূটনৈতিক শর্ত হয়তো পূরণ করতে হবে। আমরা এটি দেখি যে আমরা ভারতীয় পররাষ্ট্র সচিব এবং বাংলাদেশের প্রেস সচিবের কথা তো পড়লাম, শুনলাম, দেখলাম, কিন্তু পাশাপাশি আমরা দেখেছি যে নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রী, তিনিও একটি টুইট করেছেন। সেই টুইটটি দেখার জন্য আমি আমার ফোন থেকে সেই টুইটে যাই, সেই টুইটটি দেখার জন্য। এবং এই টুইটটি আসলে দুই ভাষায় করেছেন নরেন্দ্র মোদী, একটি ইংরেজিতে আবার আরেকটি বাংলাতেও করেছেন। সেখানে তিনি বলছেন, নরেন্দ্র মোদী বলছেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছি। ভারত বাংলাদেশের সাথে একটি গঠনমূলক ও জনকেন্দ্রিক সম্পর্কের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আমি বাংলাদেশের শান্তি, স্থিতিশীলতা, অন্তর্ভুক্তি ও গণতন্ত্রের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করছি। অবৈধভাবে সীমান্ত অতিক্রম করা রোধের ব্যবস্থা নিয়ে আলোচনা করেছি এবং হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা ও কল্যাণের জন্য আমাদের গুরুতর উদ্বেগ প্রকাশ করেছি। আমার কাছে মনে হয় যে এর সবই ভারতের গদ বাঁধা কথা। এই তবে মূল যে পয়েন্ট, শেখ হাসিনাকে ফেরত দেওয়া হবে কি হবে না, সীমান্ত ক্ষেত্রে আসলে কি হবে, তিস্তার পানি বন্টনের ক্ষেত্রে কি হবে, সেটি আসলে ভবিষ্যতে ঠিক করে দেবে ভারত এবং বাংলাদেশ। প্রফেসর ইউনূস এবং মোদির নিয়ে এই আলোচনা নিশ্চয়ই চলতে থাকবে। আপনারাও এই বিশ্লেষণ শুনবেন। আমরা পরবর্তী প্রসঙ্গে যাই। এই সপ্তাহে বা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে আসলে আবারও বিএনপি খুব রাগ হয়ে যায় যখন আমরা বলি যে বিএনপি সংস্কার চায় না, এবং সংস্কার কেন চায় না। বিএনপি তখন বলে কি, যেগুলি জনগণের সাথে সম্পৃক্ত সংস্কার সেগুলি তারা চায়, জনগণের সাথে সম্পৃক্ত যেগুলি সংস্কার না সেগুলি তারা চায় না। আজকে খুব দেখলাম সংবাদ সম্মেলন করে বিএনপির একজন শীর্ষ নেতা, তিনি বলছেন যে আমাকে খারাপ কথা বলা হচ্ছে, কারণ আমাকে বলা হচ্ছে আমি নাকি সংস্কার চাই না। কিন্তু আমরা সংস্কার চাই না এরকম কোনো কথা আমরা জীবনে বলি নাই। আমরা বলেছি যে সংস্কার চাই, তবে সেই সংস্কারটা হলো যেগুলি জনগণের বিপক্ষে যাবে সেই সব সংস্কার আমরা চাই না। তো জনগণের বিপক্ষে কী সব সংস্কার যাবে জনাব বিএনপির নেতা? সংস্কার হলো যেইটা মানে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, ওইটার মধ্যে আপনাদের বলতে হবে একাধারে না, দুইবার আপনারা একাধারে প্রধানমন্ত্রী হয়ে তারপর আবার একটু গ্যাপ দিয়ে আবার নিজেরা আবার একটু প্রধানমন্ত্রী হবেন, ছোট্ট করে আবার আরেকবার প্রধানমন্ত্রী হবেন না, আরো দুইবার প্রধানমন্ত্রী হবেন। এবং এইসব কথা যখন আমরা বলবো তখন আম করে গালাগালি শুরু করবেন, বলবেন আমরা ভালো না। খুব মজা পাইছেন আপনারা, তাই না? এখনো তো ক্ষমতায় আসেন না রে ভাই। ক্ষমতায় আসার আগেই আপনারা যা শুরু করছেন, এ তো খুবই কি বলবো, এটা নিয়ে এত আমাদের আর কোনো কিছু বলার নাই। এবং কিছু হইলেই হইলো বিএনপির মধ্যে আওয়ামী লীগ সিনড্রোম এত বেশি দেখা যেতেছে যে কিছু হইলে যারা আমার পক্ষে কিছু বলে না তারাই আমার শত্রু টাইপের কথা ধরে যা ইচ্ছা তাই আপনারা বলতেছেন। কিন্তু ভাই আপনারা সাবধান হন, এখনো কিন্তু চেয়ারে বসেন নাই। এবং আপনারা দেখছেন তো চেয়ারে বৈশা 15 বছর ধরে আটকায় থাকলেও কিন্তু সইরা পেরে যায়। একটু তো শিক্ষা নিবেন, তাই না? যে সংস্কারগুলি হচ্ছে জনগণের বিপক্ষে যায় কি আমরা চাইতো, আমরা অবশ্যই চাই দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকবেন না। এটা আবার জনগণের বিপক্ষে কি? আপনাকে লোক নাই, আপনাকে প্রধানমন্ত্রী হওয়ার জন্য এক লোকরে লাগাতার প্রধানমন্ত্রী হইতে থাকতে হইব? এগুলি কি সব কথাবার্তা ভাই? এইবারে রাজনীতিতে আরো একটা ইন্টারেস্টিং টপিক হইলো যে 70 অনুচ্ছেদ ফ্লোর ক্রসিং, এক দলের মার্কা নিয়ে নির্বাচন করে ওই দলের বিপক্ষে ভোট দেওয়া যাবে না, এরকম একটা অনুচ্ছেদ সংবিধানের মধ্যে আছে। এই 70 অনুচ্ছেদ থাকবে কি থাকবে না সেটা নিয়ে কথা। সংস্কারে বলা হয়েছে 70 অনুচ্ছেদ না থাকলে ভালো, 70 অনুচ্ছেদ না থাকার পক্ষেই সংস্কার যারা করতেছেন প্রফেসর আলী রিয়াজের নেতৃত্বে যে কমিশন আছে তারা সেটা বলছেন। কিন্তু এই 70 অনুচ্ছেদ রাখার জন্য আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি, জামাত ইসলামী, এনসিপি নতুন দল, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বইলা আসা দল, তারাও এই 70 অনুচ্ছেদের পক্ষে। আমাদের বিস্ময় বাদ মানে না, কারণ সংবিধানের মধ্যে যেটা ফেসিবাদের বীজ, সেইটার মধ্যে যেইটার কারণে হচ্ছে সংবিধানরে আসলে বলা হইতেছে যে এই সংবিধান আশ্রয় করে, সংবিধান মাথায় লয়ে মানুষ আসলে ফেসিবাদী হয়ে উঠতে পারবে। এর মধ্যে 70 অনুচ্ছেদ হচ্ছে সবচেয়ে বড় এবং সাংঘাতিক একটা অস্ত্র। সেইখানে যেখানে একটা এমপি নিজ দলের বিরুদ্ধে সংসদে ভোট দিতে পারবে না, সেটা তো সংসদীয় কাঠামোই না। সেখানে তো আপনি কারো ভোটই আপনার চাইতে হয় না, কারণ আপনি জানেন যে আপনার দলের লোক আপনার পক্ষে ভোট দিবে। এইটা আওয়ামী লীগ কোনোদিন 70 অনুচ্ছেদ বাতিল করতে চায় নাই। কারণ হচ্ছে যে তৈলে আওয়ামী লীগের সন্দেহ ছিল আওয়ামী লীগের অনেক সিদ্ধান্তের বিরুদ্ধে তাদের এমপিরাই তাদের বিরুদ্ধে ভোট দিতে পারেন, কিন্তু সেইটা বিএনপি মানবে না, জামাত ইসলামী মানবে না। এত ন্যায়ের কথা বইলা এই নতুন জাতীয় পার্টি, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি মানবে না। স্বার্থ
হাসিল না হইলে আদর্শ গণতন্ত্রের বদলে পুরনো বন্দোবস্তেই আঁকড়ে থাকতে চায় নতুন বন্দোবস্তের প্রচারকেরাও। 70 অনুচ্ছেদ নিয়ে বুধবার প্রথম আলোতে একটা প্রকাশিত হয়েছে প্রতিবেদন। সেই প্রতিবেদনের শিরোনাম হইল নিজ দলের বিরুদ্ধে ভোট দেওয়ার স্বাধীনতা চায় না প্রধান দলগুলো। সেখানে আমরা পড়ি, এখানে কি লিখছে সংসদ সদস্যদের নিজ দলের বিরুদ্ধে গিয়ে অনাস্থা প্রস্তাবে ভোট দেওয়ার স্বাধীনতা দিতে চায় না প্রধান রাজনৈতিক দলগুলো। অর্থ বিল ছাড়া অন্য যে কোনো বিষয়ে সংসদের নিম্নকক্ষের সদস্যদের নিজ দলের বিপক্ষে ভোট দেওয়ার পূর্ণ ক্ষমতা থাকবে সংবিধানে। সংস্কার কমিশনের এই সুপারিশের সঙ্গে পুরোপুরি একমত নয় বিএনপি, জামাত ইসলামী ও এনসিপি। এই তিনটি দলই চায় অর্থ বিলের মতো আস্থা ভোটের ক্ষেত্রেও সংসদ সদস্যরা স্বাধীন থাকবেন না। এক্ষেত্রে সংসদ সদস্যদের নিজ দলের অবস্থানের পক্ষেই থাকতে হবে। বাহ, সুন্দর না? মানে মানে কি বলমু যে নয়া বন্দোবস্ত করে যে দলটা আসলো, সেই দলটার একটা বন্দোবস্ত আমি নয়া দেখি না। প্রত্যেকটা বন্দোবস্ত দেখি আমি পুরান, আর পুরান দলগুলির কথা তো বইলা আসলে কোনো লাভ নাই। এই বিএনপি, জামাতে ইসলামী, বিএনপির হলো সংস্কার শুনলেই হচ্ছে তাদের ব্রহ্মতালু গরম হয়ে যায়, তারা সংস্কার করবে না, কারণ জনগণ সংস্কার চায় না। জনগণ দুইবারের বেশি প্রধানমন্ত্রী চায়, একাধারে না হলে একবার বিরতি দেওয়া হলে চাবে। প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোরটা তারা চায় না, তারা প্রধানমন্ত্রীর ক্ষমতার ব্যালেন্সের কথা তারা চায় না। তারা চায় না যে কি বলে জানি নিম্নকক্ষ উচ্চকক্ষ দুইটা কক্ষ করে উচ্চ কক্ষে সংখ্যানুপাতিক এইটার ব্যাপারে তাদের মতামত হচ্ছে। মানে কি বলবো, যেই জিনিসগুলি মানলে তাদের রাজনীতির কোনো অসুবিধা নাই, কিছু হইলেই তারা একটা 31 দফা দেখায় আর আমাদেরকে বকাবকি করে। মানে 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 ক্ষমতায় এখনো যায় নাই, এরপরও মানে এইরকম এক আচরণ মানে মানে করে যেটার আসলে মানে কোনো আগা মাথা আমি কিছুই পাই না। আরেকটা জিনিস দেখলাম যে এনসিপি মানে আমাদের নতুন রাজনৈতিক দল কে কোন আসনে নির্বাচন করবেন সেই আসনের মধ্যে তারা যাচ্ছেন। তারা কিন্তু তাদের ঝামেলা কি, তাদের মধ্যে কেউ আবার বলতেছে যে ডক্টর ইউনূসের সরকারকে 5 বছর দেখতে চাই। তাদের কেউ আবার বলতেছেন ডক্টর ইউনূসকে মানে মানে দলীয় মানে এই এনসিপির প্রধান দেখতে চাই, তা বলাই খালি তারা বাকি রাখছেন, বাকি সবকিছুই তারা বলছেন। মানে কি সমস্যা কি ভাই? এই নতুন রাজনৈতিক বন্দোবস্তে আমাদের তো আসলে জনগণের কাছে যাইতে হবে, জনগণের কাছে যাইয়া তারপরে জনগণ কি চায় এটা দেখতে হবে। এগুলি আমি 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 একদম একদম এগুলি বুঝি না। কতগুলি জিনিসে এনসিপিরে একদম মানে তাদের অবস্থানগুলি পরিষ্কার করতে হবে। সেই পরিষ্কারটা এনসিপি করতেছে কিনা সেটা ভবিষ্যতে দেখা যাবে, ইতিহাস এটার মধ্যে বলে দেবে। সবশেষ